সত্যি সত্যি মত যে আরএসএস আর বিজেপি আসলে এক? দেখো, আরএসএস বিজেপি আসলে একের থেকেও বড় কথা, এখানে আবার ওদের কাছ থেকে কতগুলো জিনিস খুব শেখার রয়েছে। মানে অসাধারণ স্ট্র্যাটেজিস্ট তারা। ধরো আরএসএস এর সাথে যে নামটাকে আমরা সর্বপ্রথম জুড়ে দিই, তার নাম সাভারকার। কোনোদিন আরএসএস মেম্বার ছিলেন না, কোনো দিন ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি হিন্দু মহাসভা ছিলেন, হিন্দু সভাই করেছেন। কিন্তু মজার কথা হচ্ছে আরএসএস এর প্রত্যেকটা যে হয়েছে, কনফারেন্স হয়েছে, তাতে সভাপতিত্ব করেছেন উনি। এই প্ল্যান অভূতপূর্ব, অসাধারণ। কারণ জানে আরএসএস ব্যান হয়ে যাবে, তখন হিন্দু মহাসভা ফাংশন করবে। আবার যখন আরএসএস থাকবে তখন এর হবে, করা রয়েছে। মানে বিজেপি সামনে ইলেকটোরাল পলিটিক্স করবে, তার পেছনের যেটা, সেই পেছনেরও আরও একটা পেছন করে রেখে দেওয়া রয়েছে। না, বিজেপি তো নতুন পার্টি, মানে বিজেপি তো সেই জনসংঘ তার আগে জনসংঘ, এটা তো পার্টির ফ্রন্টটা চেঞ্জ হয়। হ্যাঁ, কিন্তু আমি বলার চেষ্টা করছি যে আরএসএসকে ওদের এত স্ট্র্যাটেজিস্ট যে আরএসএসকে যাকে দিয়ে তুমি কাউন্টার করবে, সাভারকার, সেই সাভারকার কিন্তু আরএসএস এর ঘোষিত সদস্য নন। উনি কোনোদিন প্রাথমিক সদস্যপদ আরএসএস এ গ্রহণ করেননি, কোনোদিন ছিলেন না। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখের নতুন এপিসোড। আজকে আমার সঙ্গে রয়েছেন একজন থেসপিয়ান, বিশিষ্ট নাট্যকার, নাট্য পরিচালক এবং সেই সঙ্গে একজন অসামান্য অভিনেতা, সমাজকর্মী। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন জয়রাজ ভট্টাচার্য। জয়রাজ, থ্যাংক ইউ, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার কতগুলো ছোট ছোট প্রশ্ন আছে তোমাকে নিয়ে। প্রথমত, আমরা তোমার নাটক দেখেছি, নাটকের বিভিন্ন কাজ দেখেছি, তোমার অভিনয় দেখেছি। তোমার একটা নির্দিষ্ট এক ধরনের স্টাইল আছে। আমি দেখেছি তোমার নাটক এবং ইত্যাদির মাধ্যমে তুমি একটা সমাজ পাল্টানো বা একটা অন্যরকম একটা চিন্তা, আমি বলবো কিছুটা লেফটিস্ট আইডিওলজি তুমি কনসিয়াসলি প্রপাগেট করো। এটা কেন? এর ভিত্তিটা কি এবং কেন এটা তোমার নাটকে এবং তোমার ক্রিয়েশনে সেটা বারবার এসছে? একটা বিষয় হচ্ছে যে এখন পার্টিকুলারলি সোভিয়েত পড়ে যাওয়ার পরে একটা ফ্যাশন, একটা ট্রেন্ড হচ্ছে যে খুব সোচ্চারে আমি বামপন্থী বা আরও স্পষ্ট করে আমি কমিউনিস্ট, এইটা বলার পরিসর কমে গেছে। এইটা বলতে গেলে এক ধরনের উল্টো দিকের এক ধরনের ধাক্কা আসে, সেটাকে খুব সুচারুভাবেই অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমি করি না। আমি খুব সোচ্চারে, তুমি যেরকম সরাসরি যে প্রশ্ন করলে, আমি তার সরাসরি একেবারে আমি বলতে পছন্দই করি যে আমি বিশ্বাস রাখি যে লেফট পলিটিক্সে। আরও স্পষ্ট করে বললে আমি একদম কমিউনিজমের প্রতি আমার এখনও আস্থা অটুট। আমি সেটা বিশ্বাস করি, ফিলোসফিক্যালি বিশ্বাস করি, আমার যুক্তিবোধের জায়গা থেকে বিশ্বাস করি। এবং যদি বিশ্বাসটা আমার যদি প্রগাঢ় হয়, আমার মনে হয় সেটা রিফ্লেক্টেড হবে এবং রিফ্লেক্টেড হয় আমার কাজে। এখনও মনে হয় যে আজকের এই ক্যাপিটালিজমের চূড়ান্ত বাজারে এই কমিউনিজম কোনো ইউটোপিয়া নয় বা লেফটিজম কোনো ইউটোপিয়া নয়? নয় তো আমার আগের উত্তর ধরেই বোঝা যায়। যদি আমার উত্তর হ্যাঁ হয় তাহলে তো কন্ট্রাডিক্টরি হয়ে যাবে গোটা জিনিসটা। আমার রাদার উল্টো কথাটা মনে হয় যে যত ক্যাপিটালিজমের অগ্রগতি, অগ্রসর, তত আমরা বুঝতে পারছি যে ক্যাপিটালিজমটা একটা ডিস্টোপিয়া। এ নিয়ে কোনো ইলিউশনের আর জায়গা নেই। এমনকি ক্যাপিটালিস্টদের মধ্যেও আর প্রায় কোনো জায়গা নেই। তারাও বুঝতে পারছে যে এটা একটা ডিস্টোপিয়া, এটার সর্বগ্রাসী এবং ভয়ানক এর ফলাফল। এবং এই যেরকম বললাম, অনেকগুলো পারসেপশন সেটা তো তৈরি করা হয়, এবং যে পারসেপশনকে তৈরি করে তুলতে হয়, এত এফোর্ট দিতে হয় যে পারসেপশনকে ডেভেলপ করার জন্য, তার মধ্যে তোমরাও মিডিয়া এবং বিজ্ঞাপন ইত্যাদির মধ্যে এতদিন কাজ করেছো, তোমরা জানো যে পারসেপশনকে তৈরি করে তুলতে হচ্ছে, তার মধ্যে অনেকটাই মিথ্যা থাকেই। মিথ্যে বলবো না, মিথ্যে কথাটা খুব খারাপ শোনায়, অসত্য বলবো। পার্লামেন্টের, তুমি অনেকদিন পার্লামেন্ট কভার করেছো সাংবাদিক হিসেবে, তার ফলে হ্যাঁ, পার্লামেন্টের ভাষায় বললে মিথ্যে বলাটা পার্লামেন্টে কেটে দেওয়া হবে, অসত্য। বাট হোয়াট এভার, বিষয়টা হচ্ছে যে
এটা একটা ফলস পারসেপশন তৈরি করার গল্প আছে। যেমন এটা বারংবার, যেহেতু সমস্ত কিছু এই গুগল থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু সেইগুলো ক্যাপিটালিজমে তার স্পেসটা ওন করে এবং প্রোভাইড করে, যে ওনার সেই প্রোভাইডার, তার ফলে তাদের একটা সুবিধাজনক রাস্তা আছে, তার ফলে তারা অনেকগুলো খবর তারা করতে দেয় না। যেমন ধরো আমি একটা খবরের কথা বলবো, 1 সপ্তাহ আগের খবর, এবং সেটা কি বলবো পৃথিবীতে দিগদর্শী মানে একটা খবর, সে খবর নিয়ে আমাদের এখানে এসে পৌঁছয়নি, পৌঁছতে দেওয়া হয়নি বলেই পৌঁছয়নি। যে ধরো কমিউনিস্ট পার্টির গুলো যেভাবে ফাংশন করছিল, এগেন ওই 89 ইত্যাদির আগে যেভাবে ফাংশন করছিল, তাতে দেখা গেল যে অনেকগুলো প্রশ্নকে তারা অ্যাড্রেস করতে পারছে না, ক্লাসিক্যাল ধাঁচাতে অনেকগুলো প্রশ্নকে অ্যাড্রেস করতে পারছে না। সেখান থেকে অনেকগুলো ফ্র্যাগমেন্টেশন আমরা দেখেছি, এবং যে ফ্র্যাগমেন্টেশনগুলোকে আমরা খুব পছন্দ করি না, ক্লাসিক্যাল কমিউনিস্টরা মার্কসিস্টরা খুব পছন্দ করেনি, তার মধ্যে একটা হচ্ছে পরিবেশ। এবং সেই পরিবেশকে প্রশ্নকে মাথায় রেখে ইউরোপের রাজনীতিতে গ্রিন পার্টি মুভমেন্ট একটা বড় মুভমেন্টে দাঁড়ায়। রাইট। এই গ্রিন পার্টির কনফারেন্স হচ্ছে সদ্য ইংল্যান্ডে, ইউকেতে। ইউকের গ্রিন পার্টি প্রাইভেট প্রপার্টির এগেনস্টে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কি তফাৎ! মানে অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টির যদি আমরা নীতিগত সিদ্ধান্ত দেখি, তারাও এত স্ট্রঞ্জ সিদ্ধান্তে পৌঁছতে পারছে না যে প্রাইভেট প্রপার্টি গণ্ডগোলের জিনিস। গ্রিন পার্টি নিয়েছে, এবং গ্রিন পার্টির মধ্যে স্প্লিট হয়েছে, এবং বড় অংশ যেটা, যিনি এখন গ্রিন পার্টি চালাচ্ছেন, তিনি আসলে লেফটের দিকে ঝুঁকে থাকা, যেটাকে আমরা রাইট উইং শিফট ভাবছিলাম। এটা দুনিয়াতে বারংবার হয় যে একটা সময় আসে যখন একটা ঝোঁক একটা জিনিসকে কিছুটা ডিটারমাইন করে, এবং যখনই এটা দেখা যাবে যে যখনই রাইট উইং প্রবল ক্ষমতাশালী হয়ে উঠেছে, যে সময়টাতে মনে হয়েছে যে আর কোনো লেফট স্পেস নেই, সেই সময়ই আবার লেফটের একটা স্পেস একটা ইমার্জ করে। আমাদের এখানে আমরা মানে ভারতীয় কমিউনিস্টরা, বাংলার কমিউনিস্টরা যতটা বেশি চিন্তিত থাকে সারা পৃথিবী নিয়ে, ততটা চিন্তিত তারা বাংলা বা ভারত নিয়ে চিন্তিত থাকে না। মানে এই যে থিওরাইজ করা, মানে এই ঘটনাগুলো, সেগুলো আমরা জানি যে এটা কমিউনিজমের ভাষায় এটা এক ধরনের থিওরাইজ করা। এটার স্পেসটা আমাদের ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোয়, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যদি মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতো, তাহলে আজকে আমাদের যাদেরকে আমরা লেফট বলছি, বা তথাকথিত কমিউনিস্ট পার্টি হিসেবে যাদের ট্যাগলাইনটা অন্তত এখনও রয়েছে, সেই জায়গাটা আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, এইটা আমরা দেখতে পাচ্ছি না কেন? ওই বললাম যে দুটো তরফার সমস্যা রয়েছে। হ্যাঁ, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে হয়তো যারা লেফট আমি তো একেবারে সরাসরি পলিটিক্সের লোক নই, কিন্তু যারা একেবারে সরাসরি পলিটিক্সের লোক, তাদের সেলফ ইন্টারভিউ আবার হয়তো করতে হবে, একটাভাবে আত্মসমীক্ষা করতে হবে, দেখতে হবে যে কেন এটা ঘটলো। কিন্তু এটা কালেরও একটা নিয়ম যে এরকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই যাবে। এটা এরকম নয় যে একটা ইতিহাসের গতি এরকম সরল রৈখিক নয়, এটা হচ্ছে বাস্তব। সেখানে হবে, তারপর আবার আর একটা ধাঁচের কিছু অগ্রগতি হবে, আবার কিছুটা পশ্চাৎপদ, এইভাবেই চলে। কিন্তু এই পারসেপশন তৈরি করারও কতকগুলো সংকটের জায়গা আছে, সমস্যার জায়গা রয়েছে। যে ধরো আজকে এই মুহূর্তে যে এই যে বলা হচ্ছে যে যারা বামপন্থী, তারা ততটা দেশজ সংস্কৃতি, দেশজ ধারণা, সেগুলোর ততটা তারা কেয়ার করে না যতটা রাইট উইং করে। এটাই তো মোদ্দা কথা তারা বলতে চাইছে। মোদ্দা কথা না হলেও এক ধরনের একটা কথা। আচ্ছা, ধরো এই মুহূর্তে যেটা সব থেকে রাইট উইং পলিটিক্সের যেটা শিরোধার্য, যাদেরকে লেফটটা সব থেকে বেশি আক্রমণ করে এবং যারা লেফটদের সব থেকে বেশি আক্রমণ করে, সেই সংগঠনটার নাম RSS। হ্যাঁ, তাদের যেটা পোশাক, একদম ঘোষিত পোশাক, আর কোনো এরকম দলের এরকম পোশাক নেই, ইউনিফর্ম নেই। ওদের একটা ইউনিফর্ম আছে, ইজ অ্যাবসলিউটলি ওয়েস্টার্ন ইউনিফর্ম। যারা সারাক্ষণ বলে যাচ্ছে যে সনাতন, তারা কিন্তু নামাবলী গায়ে দিয়ে সে কথাটা বলছে না, তারা কিন্তু ধুতি পরে এই কথা বলছে না, তারা কিন্তু প্যান্ট, শার্ট, জুতো সবটা হচ্ছে একেবারে এখন ফুল প্যান্ট হোয়াট এভার, কিন্তু অ্যাবসলিউটলি ওয়েস্টার্ন ব্রিটিশ অ্যাটায়ারে দাঁড়িয়ে তারা এই কথাটা বলে। এই প্রশ্নটা কিন্তু কখনো তাদের, আপনি তো ভাই সনাতনের কথা বলছেন সারাক্ষণ, তা বৈদিক যুগে যে সংস্কৃতির বিষয়
তাকে তো আপনারা চ্যাম্পিয়ন করানোর জন্য আপনাদের যে পলিসি তাতে তো দেখা যাচ্ছে না। মানে তুমি কি বলছো ওদের পট্টবস্ত্র পরে আসা উচিত? উচিত, বিকজ দেখলেন তারা তো এইটা বলে অন্যদের আক্রমণ করছে, তো তারা তো এটা সেলফ কন্ট্রাডিক্টরি নয় কেন? তারা যার বারংবার দেখাচ্ছে যে এরা সেলফ কন্ট্রাডিক্টরি, দিস ইজ সেলফ কন্ট্রাডিক্টরি, তাই হোয়াট ইজ দিস? তারা কোথায়? হাফ প্যান্ট পরে ব্রিটিশের একদম পোশাক, এর ম্লেচ্ছদের পোশাক বলা হতো, মানে তোমার ঠাকুরদারাই হয়তো বলতে এটা ম্লেচ্ছদের পোশাক। কোথায়? নেই তো। কালাপানি পার করে তারা বিদেশে যাচ্ছেন কেন? যাওয়ার কথা নয়? কালাপানি পার করে বিদেশে যাওয়ার কথা নয়? কারণ তাদের গোমাংস খাওয়া নিয়ে বিরাট যে আপত্তির কথা, তারা এসে যে 5 স্টার হোটেলগুলোতে ওঠেন সব জায়গায় গোমাংস পাওয়া যায়। তাদের আপত্তির জায়গাটাতে হচ্ছে যে সাধারণ মানুষ গোমাংস খাবে না, তারা টাচ করবে না, সংস্কৃতি ইত্যাদির প্রশ্ন তো কন্ট্রাডিক্টরি না। তারা যে হোটেলটাতে ওঠে সেই হোটেলটাতে বন্ধ করে দেয় নাকি? হ্যাঁ, গিয়ে ট্রাম্পকে বলতে পারে নাকি তুমি গরুর মাংস খাও, সরে বসো? পারবে বলতে? বলে না তো। তাদের সঙ্গে চীনের সাথে তো দারুণ তাদের সম্পর্ক। নরেন্দ্র মোদী তো চীন ভিজিট করলেন, খুব ভালো সম্পর্ক। কই তখন তো গিয়ে বলে না? চীনের যে প্রেসিডেন্ট তাকে গিয়ে বলবে নাকি মাকু? চীনের প্রেসিডেন্টও তাকে চাড্ডি বলবে না, সেও তো তাকে মাকু বলবে না। নেই তো এরকম কোনো সংকট। সংকটটা তাহলে বানানো সংকট। মানে তোমার মত হচ্ছে এটা একদম মানে সত্যি সত্যি মত যে আরএসএস আর বিজেপি আসলে এক? দেখো, আরএসএস বিজেপি আসলে একের থেকেও বড় কথা, এখানে আবার ওদের কাছ থেকে কতগুলো জিনিস খুব শেখার রয়েছে। মানে অসাধারণ স্ট্র্যাটেজিস্ট তারা। ধরো আরএসএস এর সাথে যে নামটাকে আমরা সর্বপ্রথম জুড়ে দিই, তার নাম সাভারকার। কোনোদিন আরএসএস মেম্বার ছিলেন না, কোনো দিন ছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। উনি হিন্দু মহাসভা ছিলেন, হিন্দু মহাসভাই করেছেন। কিন্তু মজার কথা হচ্ছে আরএসএস এর প্রত্যেকটা যে হয়েছে, কনফারেন্স হয়েছে, তাতে সভাপতিত্ব করেছেন উনি। এই প্ল্যান অভূতপূর্ব, অসাধারণ। কারণ জানে আরএসএস ব্যান হয়ে যাবে, তখন হিন্দু মহাসভা ফাংশন করবে। আবার যখন আরএসএস থাকবে তখন এর হবে, করা রয়েছে। মানে বিজেপি সামনে ইলেকটোরাল পলিটিক্স করবে, তার পেছনের যেটা, সেই পেছনেরও আরও একটা পেছন করে রেখে দেওয়া রয়েছে। না, বিজেপি তো নতুন পার্টি, মানে বিজেপি তো সেই জনসংঘ তার আগে জনসংঘ। এটা তো পার্টির ফ্রন্টটা চেঞ্জ হয়। হ্যাঁ, কিন্তু আমি বলার চেষ্টা করছি যে আরএসএসকে ওদের এত স্ট্র্যাটেজিস্ট যে আরএসএসকে যাকে দিয়ে তুমি কাউন্টার করবে, সাভারকার, সেই সাভারকার কিন্তু আরএসএস এর ঘোষিত সদস্য নন। উনি কোনোদিন প্রাথমিক সদস্যপদ আরএসএস এ গ্রহণ করেননি, কোনোদিন ছিলেন না। তুমি কি এই সনাতনী পোশাক বা এই ধরনের জিনিস প্রোপাগেট করার জন্য যখন ইউরোপ ট্যুর করছিল তখন সর্ব জায়গায় লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, কারণ আমি মনে করি যে 1 নম্বর কথা আমি এইটা মনে করি যে এইটা তো হচ্ছে আবার বড় লড়াই, ক্যাপিটালিজমের এটা একটা চালাকি, যে সে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে চায়। সবাই প্যান্ট পরে ঘুরলে তার ভালো হয়। সে বলে, ক্যাপিটালিজম বলে যে সে প্রচুর চয়েস দিচ্ছে। আসলে সে কোনো চয়েস দিচ্ছে না, যেটা আমরা একটু আগে এই ঘরেতে ঢোকার সময় আমরা যেটা ডিসকভার করলাম, যে আমরা এই ঘরে 5 জন রয়েছি, তার মধ্যে 4 জনের জুতোটা এক, জুতোর ধরনটা আর কি, ধরন এক। আমি যদি রাস্তায় এখন বেরোই, তাহলে আমি মানে হার্ডলি কোনো মানুষকে ধুতি পরে, কোনো মানুষকে গামছা পরে, কোনো মানুষকে লুঙ্গি পরে দেখতে পারবো। বেশিরভাগ মানুষ প্যান্ট শার্ট ইত্যাদি পরেই রয়েছে। এটা সারা পৃথিবীব্যাপী তারা করে ফেলেছে। সুতরাং তারা বলছে বটে যে তারা আসলে প্রচুর চয়েস দেয়, তারা প্রচুর চয়েস দিতেই পারে না। তাদের কাজই হচ্ছে যে একমাত্র যারা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশানে যারা লার্জ স্কেলে জিনিসপত্র বানায়, তাদের জিনিসকে তারা চ্যাম্পিয়ন করতে চাইবে। এবং এটা অবৈজ্ঞানিক। তার কারণ মানুষের পোশাক তার সংস্কৃতির সাথে জড়িয়ে, এবং সেই সংস্কৃতি মূলত ভূগোলের সাথে জড়িয়ে, ইতিহাসের সাথে নয়। এর কারণটা ইতিহাস নয়, এর কারণটা ভূগোল, যে কোনো দেশের পোশাক কেন ওরকম হয়ে ওঠে। যেমন ধরো এই যে লুঙ্গি নিয়ে যখন আমরা ইতিহাস ধরে কথা বলবো, তখন আমরা গাড্ডায় গিয়ে পড়বো। সেই কারণে ওরা ইতিহাসে ঢোকাতে চায় যে লুঙ্গি আমাদের পোশাক নয়। কখন, কেন নয় লুঙ্গি আমাদের পোশাক? কারণ কারো কতগুলো ঐতিহাসিক কারণ বলবে, ভৌগোলিক কারণ বলবে না। কারণ ওরা বলবে ওটা মুসলমানদের পোশাক। আদপেই নয়। মুসলমান ধর্মটা যেখান থেকে এসছে, যে আরব দেশ থেকে, সেখানে কে লুঙ্গি পরে? তো নিশ্চয়ই মিডল ইস্টে গেছো, আরব দেশে গেছো, একজনকে লুঙ্গি পরে দেখেছো নাকি? লুঙ্গি আদপেই ওখানকার পোশাক না। লুঙ্গি এই উপমহাদেশের পোশাক। শ্রীলঙ্কায় পরে, ভারতে পরে, নেপালে পরে,
আমাদের বার্মায় পড়ে, বার্মাতে তো সকলেই পড়ে, বাংলাদেশ পড়ে, পাকিস্তান পড়ে। এটা আমাদের উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের পোশাক হচ্ছে লুঙ্গি বা না সে তো ঠিকই, মানে আমার বাবাও তো লুঙ্গিই পরতেন, মানে একদম। বাড়িতে থাকলে তো লুঙ্গি। কিন্তু এইটাকে বিগত 30 বছর 25 বছরের মধ্যে এটাকে মোটামুটি এতে এস্টাবলিশ করে দেওয়া গেছে যে ওটা মুসলমানদের পোশাক, আদপেই না। এরকম অনেক জিনিসপত্র এস্টাবলিশ করে দেওয়া গেছে, যেমন মানে এটা এই ইনফরমেশন না আসার ফল, যেমন এস্টাবলিশ করে দেওয়া গেছে ফেজ টুপি হচ্ছে মুসলমানদের টুপি, ওটা পড়তে হয় না। ফেজ একটা জায়গার নাম, সেই জায়গাতে ওই টুপিটা নির্মাণ হয়। ফেস টুপি একেবারেই মুসলমানদের নয়। মুসলমানদের একটা রিচুয়ালের মধ্যে একটা হচ্ছে নামাজ যখন পড়তে যাবে তখন সে মাথাটা ঢাকবে। সেই রিচুয়ালে অ্যাকচুয়ালি পাঞ্জাবের মানুষটাও করে। তুমিও যদি গুরুদ্বারাতে যাও তোমাকে বলবে মাথাটা ঢেকে নাও। সেই রিচুয়ালের মধ্যে আমাদের এখানেও আছে মহিলাদের ঘোমটা দেওয়ার প্রশ্ন। এগুলো হচ্ছে বানিয়ে তোলা ন্যারেটিভ, এগুলো নিজেদের এবং ওই যেরকম বললাম একটা ফলস পারসেপশন ডেভেলপ করার প্রশ্ন আছে এখানে, একটা হেট্রেডের পারসেপশন ডেভেলপ করিয়ে দেওয়া। সেই কারণে মানে তোমার এই লুঙ্গি পরে তোমার এই যে মানে ইউরোপ ভ্রমণ, এটা কি ওইটার একটা প্রতিবাদ? হ্যাঁ নিশ্চয়ই, সেটা একটা। কিন্তু আমি তার পাশাপাশি এটা আমাকে যখনই বলা হয়েছে সেটা আমি এটাও একই সাথে আমি বলার চেষ্টা করেছি যে এটাকে যদি আবার আমি নিজেই এটাকে যদি আমার একটা মেসেজ দিচ্ছি, একটা প্রতিবাদ করছি, এইটা বলে যদি আমি আন্ডারলাইন করাই, তাহলে আমি এটার যে স্বাভাবিকতা সেটাকে আমি নিজেই ব্যাহত করব। এটা আমি বলার চেষ্টা করেছি এটা আমার স্বাভাবিক পোশাক। একই সাথে আমি এটা পরে আমার বাবা কাকাদের আমি দেখেছি, তার আগের প্রজন্মকেও দেখেছি যতটুকু দেখেছি, এবং আমি এটা পরে সব থেকে স্বচ্ছন্দ। আমাদের দেশের যা আবহাওয়া, যা পরিবেশ, যা পরিস্থিতি, তাতে আমি সব থেকে স্বচ্ছন্দ এটা। এবং আমাদের দেশে বহু জায়গায় আমাকে লুঙ্গি পরলে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও আমি বাধাপ্রাপ্ত হয়েছি। যেমন এই কদিন আগে আমি একটা নাটক দেখতে গিয়ে জিডি বিড়লা সভাঘরে আমাকে রেস্ট্রিকশন করা হয়েছে, এরকম হয়েছে। যেমন আমাদের তোমারও অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত আমার আশিসকে ধুতি পরার জন্য কোয়েস্ট মলে ঢুকতে দেওয়া, তাকে বাধা দেওয়া হয়েছে। আমাদের ইউরোপিয়ান কলোনিয়াল হ্যাংওভার, যে কারণে ওই বেঙ্গল ক্লাব ইত্যাদিতে তো, এমনকি বেঙ্গল ক্লাব বা ক্যালকাটা ক্লাব কোনো একটা ক্লাবে তো বুদ্ধবাবুকে পর্যন্ত তারা রেস্ট্রিক্ট করেছিল একটা সময়। এগুলো রয়েছে। তো আমি এটা বারংবার বলি যে এটা আমার স্বাভাবিক পোশাক। অতখানি আমি প্লেনে চড়ে যাব, ওই যদি বিদেশ যেতে হয় তাহলে 8 ঘন্টা 9 ঘন্টা, আমেরিকা হলে আরও বেশি, সেখানে ওটা সব থেকে স্বচ্ছন্দের পোশাক, ওটা পরেই আমি যাব। আমাকে কখনো তারা কোনো দিন রেস্ট্রিক্ট করেনি, তার জন্য কোথাও রেস্ট্রিক্ট করেনি। আমি বাধাপ্রাপ্ত রাদার যেখানকার পোশাক, যে দেশের পোশাক, সেই দেশে আমি বাধাপ্রাপ্ত হয়েছি, বিদেশে আমি কোথাও বাধাপ্রাপ্ত হইনি। তো আমার পড়েছি সেই কারণে, মানে ওটা আমার স্বাভাবিক পোশাক। এখানে কলকাতায় চড়ে ঘুরে বেড়া মানে পরে? হ্যাঁ, খুব রেগুলারলি। এখন তো আবার আমাদের আরেক বন্ধু কিউ, সে তো লুঙ্গি করছে এবং লুঙ্গির সঙ্গে টি শার্ট বিক্রি করছে। লুঙ্গিটাতে আবার পকেট আছে, দো ইট ইজ নট ভেরি পকেট ফ্রেন্ডলি, কিন্তু অন্য অর্থে পকেট ফ্রেন্ডলি। লুঙ্গির পকেট তৈরি করেছে। হ্যাঁ জানি, আমি দেখেছি সেই জিনিসগুলো। মানে আমার প্রশ্নটা হচ্ছে সেটা কি লোকে নিচ্ছে, কিনছে? আমি আবারও বলছি যে এই যে লোকে নিচ্ছে, কিনছে, এইটার একটা রাজনীতি এবং এটার একটা অর্থনীতি রয়েছে। যে লোককে নেবে বা কেনাতে হবে বা নেওয়াতে হবে, সেটার জন্য উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছে তারা মাল্টিমিলিয়নিয়ার। যে জিন্সটা আমি পরছি, যে টি শার্টটা আমি পরছি, যে শার্টটা আমি পরছি, সেইটা যে আমি পরবো, সেটার জন্য তারা প্রচুর ইনভেস্টমেন্ট আছে তাদের। এবারে আমি যখন এই কথাগুলো বলছি, কথাগুলো বললে যে আর একটা মানুষ কনভিন্সড হবে, সেইটা করার জন্য কি আমাদের অতখানি সংগঠিত প্রচেষ্টা নেই, অতখানি সংগঠন নেই আমাদের, অতখানি অর্গানাইজেশন নেই আমাদের। কিন্তু আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের আস্থা রয়েছে যে মানুষ আদতে র্যাশনাল। মানুষের সবথেকে বড় বৈশিষ্ট্যটাই হচ্ছে সে র্যাশনাল, সে আর কোনো কিছুই র্যাশনাল নয়, মানুষ র্যাশনাল। মানুষ চিন্তা করে, মানুষ যুক্তির অন্তত চিন্তা করতে পারে, করে কি না ইটস এ ডিফারেন্ট থিং, কিন্তু চিন্তা করতে পারে। যে কারণে ঋত্বিক বলছেন যে ভাবা প্র্যাকটিস করো।
তো যদি সে চিন্তা করে, সে যদি ভাবে, তাহলে আমরা বুঝতে পারবে যে আমরা যে কথাগুলো বলছি সে কথাগুলো র্যাশনাল কথা। যে তুমি যখন বললে যে এটা কি কিছুটা কিছুটা প্রতিবাদ, কিছুটা প্রোপাগান্ডাও, যে এটা করা যায়, এটা করলে তুমি খুব বোকা নও, এটা করলে এটা বেশ, কেউ যেটা চেষ্টা করছে এটাও বোঝানোর যে এটা বেশ ফ্যাশনেবলও, এটা চমৎকার দেখতে। হ্যাঁ, লুঙ্গির মধ্যে পকেট থাকলে তো ভালোই সুবিধে হয়, কেননা অ্যাকচুয়ালি পকেট না থাকাটা আমাদের পোশাকে একটা মেজর ড্রব্যাক বলে মানে আমার কখনো মনে হয়নি, কারণ আমি সবসময় ধরো শার্ট আর প্যান্টই তো মেইনলি পরি। আমার বউ বলতো যে মেয়েদের সব থেকে বড় অসুবিধে হচ্ছে শাড়ি পরে যাতায়াত করার যে কোনো পকেট নেই। হ্যাঁ, যার যে কারণে বেশিরভাগ সময় ও চুড়িদার কুর্তায় শিফট করে গেছে, যেগুলোতে যাতে pocket, একটা হ্যাঁ, পকেট আছে, পকেট পাওয়া যায় আর কি। তো এখন যে কথাটা হচ্ছে, আমি আবহাওয়ার বাইরেই দাঁড়িয়ে কথা বলছি, যে আবহাওয়া তো বদলাতে শুরু করেছে, গরম যেমন বাড়ছে তেমনি ঠান্ডা বাড়ছে, বৃষ্টি বাড়ছে। শীতকালে তো আর লুঙ্গি পরে ঘুরে বেড়ানোটা তো একটু মুশকিল হয় আমাদের সাউথ এশিয়ায়। এগেন আমার বক্তব্য হচ্ছে যে এই অসুবিধেগুলো এরকে অনেক দূর পর্যন্ত একটা পারসেপশন, অনেক দূর পর্যন্ত একটা পারসেপশন তৈরি করে দেওয়া। যে এই প্রশ্ন কি কখনো ওঠে যখন প্রিমিয়ার লিগে যখন খেলা হয়, তখন ওরকম শীতে কি করে হাফ প্যান্ট পরে খেলে? ওঠে না তো। কিন্তু সুবিধের জন্য, যাতে খেলতে সুবিধে হয়। সুতরাং এই যে কিসের সুবিধা, মানে একটা সময় অবধি আমাদের এখানে সবাই সবসময় ধুতি পরতো, ধুতির সঙ্গে খাটো জামা ফতুয়া, এটাই ছিল আমাদের ছোটবেলাতেই আমি দেখেছি। তাই সারা ভারতবর্ষ জুড়ে, মানে আমরা যদি 60-70s এর পুরোনো ছবি দেখি, মানে ওই যে কলকাতার যে ছবিগুলো, সেখানে আমরা দেখবো সবাই ধুতি পরে হাঁটছে। আমি ওই জন্যই বলছি যে এটার একটা ভৌগোলিক বিষয় ছিল, জামা কাপড় সেভাবেই তৈরি হয়েছে। এইবারে যদি আমাকে ওভারকোটটা কেনাবে বলে যদি বলে যে কলকাতার শীতে তুমি রাশিয়ান ওভারকোট পরো, তাহলে এর থেকে বোকা বোকা আর কিছু হয় না। কিন্তু এটা কিনে দিতে পারে, মানে আমি বোঝাতে পারছি, মানে হঠাৎ ও একটা ক্লিন্ট ইস্টউডের একটা ছবি সামনে এনে বলতে পারে, দেখো কি স্মার্ট লাগে, ওভারকোট না পরলে তুমি একেবারেই স্মার্ট নাও। এইটা বুঝতে হয়। এটার সব থেকে বড় প্রতিবাদ করেছিলেন অ্যাকচুয়ালি কিন্তু কিশোর কুমার। তোমার নিশ্চয়ই মনে আছে ইলাস্ট্রেটেড উইকলিতে এক্স্যাক্টলি এই প্রশ্নে দাঁড়িয়ে উনি কথা বলেছিলেন যে উনি ওর বাড়ি রিনোভেট করবেন বলে কাউকে, একটা খুবই বড় স্টার কাউকে একটা বলেছিলেন যে আমি এরকম রিনোভেট করবো। যে তো তিনি সেই স্টার বলেন যে আমার কাছে একজন খুব নামকরা আর্কিটেক্ট আছে, তাকে আমি তোমার কাছে পাঠাবো। মানে হ্যাঁ, পাঠাও, তাহলে খুব ভালো হয়। আসেন, তো আসতে এরকম কিশোর কুমার বসে এরকম কথা বলতে গিয়ে তাকে বলেন যে শুনুন, আমি যেটা ভাবছি, কিশোর কুমারও তো বাড়িতে লুঙ্গি পরতো। হ্যাঁ, এবং বসে বলছেন একদম লুঙ্গি পরে বসেই ওই ভদ্রলোককে, যিনি আর্কিটেক্ট এসছেন, তাকে বলছেন যে আমি এই ড্রয়িং রুমটা রিনোভেট করতে চাইছি, এই ড্রয়িং রুমটা ফ্লোটিং হবে, সব ভাসছে, এই চেয়ার টেবিল সোফা যাবতীয় সব কিছু ভাসছে, এটা একটা দ্বীপের মতন। এইটা আপনাকে ডিজাইন করতে হবে। আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে এই যে চা কফি এই যে দিচ্ছে এই যে যারা আসছে তারা সব বাঁদর হবে, এইটা আপনাকে ট্রেন্ড করতে হবে যে বাঁদররা এসে চা কফি সার্ভ করবে। এ তো ভয়ানক হয়ে আর্কিটেক্ট হ্যাঁ বলে চলে গেছে। চলে গিয়ে তারপর যে পাঠিয়েছিল সেই স্টার, তার নামটা ভুলে গেছি, তাকে ফোন করে বলেছে এইসব বলছে, পাগল তুমি আমাকে পাঠিয়ে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। সে কিশোর কুমারকে ফোন করেছে, বলছে যে তুমি এরকম পাগলামো করেছো ওর সাথে, তুমি ওকে এইসব বলেছো ফুলেছো। বলছে পাগলামো? আমি পাগল না ও পাগল? যে বোম্বে, যেখানে জীবনে কোনোদিন শীত পড়ে না কখনোই, সেখানে ও আমার বাড়িতে দুপুরবেলায় এসেছে 3 পিস স্যুট পরে। আমি পাগল না ও পাগল? তো পাগলের সঙ্গে পাগলের কনভারসেশন হয়েছে, অসুবিধা কী আছে? এটাও তো একটা প্রতিবাদী আসলে। এটাই তো বুঝিয়ে দেওয়া যে সত্যিই তো তাই, যে লাগে না। আমি খুব আশ্চর্য হয়ে যাই যে এই যে মেন স্ট্রিম, এই যে তোমার সাথে আমার কথোপকথন হচ্ছে, এটা যদি মেন স্ট্রিম মিডিয়া হতো, তাহলে উল্টো দিকে যে লোকটি বসতো সে একটা 3 পিস স্যুট পরে বসতো। বসে আমি দেখেছি সমস্ত নিউজ চ্যানেলে তাই বসে। কেন বসে? তার কারণ হচ্ছে সে বিবিসি দেখে শিখেছে, CNN দেখে শিখেছে। তো CNN BBC তো ওটাই স্বাভাবিক অ্যাটায়ার হওয়ার কথা। এটা কিন্তু দূরদর্শনে ছিল না তো। তাহলে এটা বদলালো কেন? কেন? কর্পোরেট স্বার্থ। ওই বিবিসি এবং CNN এর যে অ্যাটমসফিয়ার, সেটাকে সারা বিশ্বব্যাপী লাগু করতে হবে।
যেরকম আমার পাড়াকে ম্যানহাটন বানিয়ে দিতে পারলে তার সুবিধে হয়, বা কলকাতাকে লন্ডন। কলকাতাকে লন্ডন, হ্যাঁ, সব ওই নবারুণদার ভাষায় সব ঝিংচ্যাক চাই। মানে এইখানে উষার কারখানা থাকলে তার অসুবিধে, এখানে সাউথ সিটি থাকলেই আমাদের সুবিধে সব দিক থেকে। এই যে কী বলবো, একটা মোনোলিথিক একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়া। কিন্তু এটা তো কালের নিয়ম, মানে আমি বলবো ক্যাপিটালিজমের নিয়ম, যে একটা ফ্যাক্টরি যেটা অতটা এখন আর চলছে না, সেটা আস্তে আস্তে যে একটা অন্য কিছুতে চলে যাবে, মানে এটা তো যেটা নর্মাল ক্যাপিটালিজমে হয়, এটা তো ঠেকানোর কোনো উপায় অ্যাটলিস্ট আমাদের দেশে আছে কি, এটাই আমি জিজ্ঞেস করি। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আছে কিনার থেকে বড় প্রশ্ন এটা পলিসির প্রশ্ন। ঠেকাতে চাই কি, আমি কি নিজে চাইছি, নাকি আমি চাইছি এটা সিক হোক, আমার মুনাফা কিসে বেশি এবং স্বল্পকালীন বেশি। আমি দূরবর্তী প্রজন্মের কথা ভাবছি না। ওই যেটাকে আমি বুদ্ধি বলে মনে করছি, সেটা কি বুদ্ধি আসলে? আদতে কি সেটা বুদ্ধি? মানে আমি উন্নয়নের যে মডেলটা তৈরি করেছি, যে ক্যাপিটালিস্ট মডেলটা, সেটা কেন ফ্যাটাল, যেটাই আমি বলার চেষ্টা করছিলাম, ফ্যাটাল এই কারণে আমি 6টা গাছ কেটে একটা বাড়ি বানিয়ে ফেলাকে আমি উন্নয়ন মনে করছি। এই যে পারসেপশন তৈরি করছি যে এইটা উন্নয়ন বলে, ওইটা অনুন্নয়ন বলে, এটা ফ্যাটাল। তার ফলে এসে দেখতে পাচ্ছি আমাদের কি ঘটে। তার ফলে তুমি মানে আমি 79 সালে জন্মেছি, তার ফলে আমার 1 বছর আগে 78 সালে লোকে বলছে যে কলকাতা শহরে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই এত বছর বাদে, মানে অর্থাৎ এক্স্যাক্টলি 47 বছর, আর একটু বাড়লে পরে এটা অর্ধশতক হতো, প্রায় অর্ধশতক পরে এসে কলকাতা শহর একদিনের বৃষ্টিতে বন্যা হলো কলকাতায়। 78-এ কিন্তু একদিনের বৃষ্টি ছিল না, 78-এ অনেক দিনের বৃষ্টি, 3-4 দিন ধরে টানা বৃষ্টি। সুতরাং এটা কেন ঘটলো? এটা ঘটলো আমরা সকলেই জানি। তার কারণ হচ্ছে এম বাইপাস তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে এম বাইপাসের ধারেরও যে জমিগুলো, সেই জমিগুলোও বিক্রি হয়ে গেছে। তার ফলে গোটা কলকাতার যেটা আউটলেট ছিল, সেটাকে আমরা বুঝিয়ে ফেলেছি এবং উন্নয়ন মনে করে বুঝিয়ে ফেলেছি। তার ফলে এটা এবারে কলকাতা লোকজনকে ডিসাইড করতে হবে যে তারা সেটা করে, তারা সেটাতে সমর্থন দিয়ে সেটা বুদ্ধির পরিচয় দিল না বোকামির পরিচয় দিল। লোকে শর্ট টার্ম গেন ভেবেছে। আমার একটা সাউথ ফেসিং বাড়ি হয়েছে, সেখানে আমি ওপরে উঠে পায়জামা পরে উল্টো দিকের সুন্দর আর একজন সালোয়ার কামিজ পরা মহিলাকে দেখেছি, হাই বলেছি, এটাকে যথেষ্ট উন্নতি আমি মনে করেছি, ভালো লেগেছে তাদের। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি তোমার কর্মকাণ্ড, তোমার কাজ ইত্যাদির মধ্যে, যে তুমি খুব ভালো সংগঠক, যেটা আমি একদম নই। মানে তুমি করোনার সময় একটা ক্যান্টিন চালু করলে, সেই সময় তো লোকের সত্যি সত্যি এরকম একটা অবস্থা হয়েছিল যে লোকে কি খাবে, কোথায় যাবে, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হলো। সেই ক্যান্টিনটা সেই সময় তুমি যে তৈরি করলে, কিছুটা নিজের পয়সায়, কিছুটা চাঁদা তুলে, কিছুটা এর থেকে ধার করে, ওর থেকে ধার করে, সেই ক্যান্টিনটা তুমি এখনও রান করে যাচ্ছ, এবং শ্রমজীবী ক্যান্টিন তোমার হাওড়ায়। এই যে হাওড়ার স্পেসটা তোমার তৈরি করার পেছনে কারণটা কি? সমাজসেবা, না এটার অন্য কোনো উদ্দেশ্য আছে? প্রথমত সমাজসেবা একেবারেই নয়, এটা প্রথম ক্লিয়ার করে নেওয়া উচিত যে আমি ওই সমাজ সেবা এই ধারণাটাতে আমার আপত্তি রয়েছে। বিশ্বাস করি না বলা ভুল হবে, আপত্তি রয়েছে আমার এটাতে, যে আমি কোনো ওয়েলফেয়ার করতে নামিনি। এটা আমার সার্ভাইভাল। আমি শুধু আমার জন্য সার্ভাইভাল নয়, এই যে উল্টো দিকের বলতে আমি রাজনৈতিকভাবে যে উল্টো দিকের যাদেরকে প্রতিপন্ন করছি, তারা আমাকে কাজ করতে দিতে চায় না, অবভিয়াসলি করতে দেবে না কাজ, কেনই বা দেবে? আমি তো তাদের বিরুদ্ধে গিয়েই কথা বলবো। তারা আমাকে টাকা দিয়ে কেন বলবে যে তুমি ভাই বলো আমার বিরুদ্ধে কথা? অতটা গণতন্ত্র কোথাও কোনো দেশে আছে, কিন্তু আমাদের দেশে তো নেই, আমাদের দেশে ওটা ঘটবে না। সুতরাং আমাকে তার সাথে একদম কমব্যাট করে আমাকে আমার কাজ করতে হয়। এই কাজ করার ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে সব থেকে বড় ভূমিকা যেটা নিতে পারে সেটা হচ্ছে কমিউনিটি। তো আমার ক্ষেত্রে আমার পাড়াটা আমার কমিউনিটি, এবং সেটা শুধু আমার কমিউনিটি নয়, এমনকি ধরো এই যে আমি যার কথা বারংবার আমরা বলছি কিউ প্রায় ওর 60% ছবির কাজ করেছে আমার পাড়ায়, বাজেশিবপুরে, এখনও করতে পারে। এই লাস্ট যে ছবিটা করেছে, আমি উপস্থিত ছিলাম না, আমি তখন বিদেশে ছিলাম, দেশলাই যখন হয়েছে। এখানকার পার্টের
বড় পার্টটা আমার পাড়ায় হয়েছে পুরোটাই। তো আমি ছিলাম না, কিন্তু আমি তখন বিদেশে রয়েছি, কিন্তু সে কাজটা করতে পেরেছে। কারণ বাজেশিবপুরটা অলমোস্ট কিউয়েরও পাড়া। আমি ওকে বলি অনেক সময় যে ও তো একটা বড় সময় গোয়াতে কাটিয়ে এলো, ওকে গোয়ার ওইখানে যত লোক চেনে তার থেকে অনেক বেশি লোক আমার পাড়ায় চেনে। মানে পাড়ার চায়ের দোকানের লোক যারা আড্ডা মারে সকালবেলা, যে মুরগি বিক্রি করে, হ্যাঁ, যে ভ্যান রিক্সা চালায়, তারা কিউকে নামেতে চেনে। মানে আমার যাওয়ার দরকার নেই, কিউ গেলেও তারা আসবে এবং কিউ স্মুথ কাজটা করে দিতে পারবে, বিকজ ওই কমিউনিটিটা ওখানে এক্সিস্ট করে। এটা কমিউনিটিটা তুমি তৈরি করেছো না? কিছুটা এটা তো ছিল, আমি এর মধ্যেই বড় হয়ে উঠেছি। আমি দেখতে পাচ্ছিলাম যে এই কমিউনিটিটার সাথে, মানে সমস্ত জায়গাতেই কমিউনিটির সাথে আমাদের এক ধরনের ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে। এগেন আমি আবারও বলবো যে এই ডিট্যাচমেন্টটা ক্রিয়েটেড, ম্যানুফ্যাকচার্ড, এটা তৈরি করে তোলা হয়েছে। কারণ ওই বললাম যে কমিউনিটিটা থেকে গেলে আমরা কাজ করতে পারবো, আমরা কাজ করতে পারলে আমরা তাদের উল্টো দিকের দাঁড়িয়েই কথা বলবো। সুতরাং কমিউনিটিকে আস্তে আস্তে রুইন করো, কমিউনিটির ব্যাপারটাকে আস্তে আস্তে যত পারো তুমি যত কমিউনিটি তোমার হাত থেকে চলে যাবে, তত তুমি সোসাইটি থেকে বিচ্ছিন্ন হবে, তত তুমি রাষ্ট্রের মুখাপেক্ষী, তত তুমি কর্পোরেটের মুখাপেক্ষী হতে পারতো। মানে ধরো তুমি, মানে আমি যে কথাটা বলছি, তুমি কালীঘাট চত্বরে যে বড় হয়েছো, তোমারও তো ছোটবেলার বড় হওয়া, ওই কমিউনিটিটা এখন আর নেই আনফরচুনেটলি। আমরা এইটাকে কিছুটা রেজিস্ট করার চেষ্টা করেছি যাতে নেই না হয়ে যায়। তুমি জানো এখন যে এইবারে কিউ ফিরে আসার পরে এখন লেক গার্ডেন্সে আমরা যে কাজটা বাজেশিবপুরে করেছি, ও একটাভাবে খুব চেষ্টা করছে যে লেক গার্ডেন্সে একটা পাড়া, একটা কমিউনিটি জানি সাপোর্ট সিস্টেম, এই সিস্টেমটা যদি আবার একটা ডেভেলপমেন্ট করা যায়। কারণ এইটা একটা পদ্ধতি বলেই আমার মনে হয়, এটা একটা রেজিস্ট্যান্সের একটা গেরিলা পদ্ধতি, খুব ছোট, খুব মাইক্রো লেভেলে, কিন্তু খুব ফলদায়ক একটা পদ্ধতি বলে আমার ধারণা। যেটা তুমি বলতে চাইছো যে 70s 80s অবধি, 80s কেন 90s অবধি ধরো, মানে সত্যি সত্যি এই পাড়া কমিউনিটি কিন্তু খুব এফেক্টিভ একটা কমিউনিটি ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ছিল একেবারেই তাই। এবং এই কমিউনিটি, পাড়া, ফুটবল খেলা, এগুলো থাকলে পরে এত সহজে রাইটিং ফোর্স চ্যাম্পিয়ন হতে পারবে না, এত সহজ নয়, ডিফিকাল্ট তার জন্য। পাড়া বিষয়টা থাকলে মুশকিল তার জন্য। তার ফলে তারা চেষ্টা করবে যে যাতে এই সিস্টেমটা এক্সিস্ট না করে। আর আমাদের উল্টো দিক থেকে দাঁড়িয়ে এইটাই প্রচেষ্টা হওয়া উচিত যাতে এই কমিউনিটিটা যে কোনোভাবে থাকুক। তার কারণ ধরো তুমি যে ফর্মে কাজ করছো সিনেমা, সেটা কমিউনিটি ডিম্যান্ড করে, মানে একা দেখার জন্য নয়, একা দেখলে এক ইম্প্যাক্টই তৈরি হয় না। মানে আমি বলছি যে ধরো তুমি গ্রেট ডিক্টেটর, তুমি ওটিটি চালিয়ে তুমি বাড়িতে বসে একা একা গ্রেট ডিক্টেটর দেখছো, সেখানে চ্যাপলিন হিটলারকে নিয়ে মজা করছে, তামাশা করছে, আর তুমি মুচকি মুচকি হাসছো। এটার যা ইম্প্যাক্ট, আর তুমি একটা 100 লোক একটা অডিটোরিয়ামে বসে গ্রেট ডিক্টেটরে হিটলারকে নিয়ে তামাশা করছে, আর 100টা লোক একসাথে হেসে উঠছে, ইটস নট দ্য সেম থিং, এক জিনিস নয়। মানে যখন চ্যাপলিন ওটা বানাচ্ছেন, তখন ওই কমিউনিটি ভিউইংয়ের কথা ভেবেই উনি বানাচ্ছেন ওটার ইম্প্যাক্ট, আর একা একা বসে আমি একটু মুচকি মুচকি হাসলাম, ইটস নট দ্য সেম থিং। আমরা তো ছবি যখন বানাচ্ছি, ছবির বডির মধ্যেই রয়েছে সেটা, তুমি ছবিটা বানাতেই পারবে না একদম একা, ঠিক। সুতরাং ছবিটা দেখাতেও যখন চাইবে, তুমি চাইবেই যে সেই ভিউইংটাও এর একা একা ভিউইং হলে ইটস নট দ্য সেম ইম্প্যাক্ট তৈরি হয় না জিনিসটার। সুতরাং কমিউনিটি, বা আমি যে ফর্মে মুখ্যত প্র্যাকটিস করি থিয়েটার, এটা কমিউনিটি ছাড়া এক্সিস্টই করবে না। আমি সেটাই জিজ্ঞেস করছিলাম, তোমার এই যে কমিউনিটি বোধটা তোমার পাড়া থেকে এসছে না থিয়েটারে আসার পর থেকে তোমার আবার মনে হয়েছে? না, এটা দুটো মানে ইন্টারলিঙ্কড। মানে আমি পাড়া থেকে থিয়েটারে করতে গেছি, আমার থিয়েটারটা এগেন ওই রকম একদম, আমি একটা ইনস্টিটিউটে গেলাম, একটা ক্যারিয়ার অপশন, আচ্ছা বাবা বলে দিলেন যে তো এরকম তো নয়, পাড়ার থিয়েটার করেছি, হতো পাড়ার থিয়েটার। এই ধরো আমি বলছি যে এটাও তো আমাদের একটা সংকটের জায়গা, অ্যাকচুয়ালি একটা সব জায়গা, সব পাড়াতে বিজয়া দশমীর পরে একটা বিজয়া সম্মেলনী হতো, সেখানে অবধারিতভাবে দুটো করে নাটক হবে, একটা বড়দের নাটক, একটা বাচ্চাদের নাটক। এবং তুমি খেয়াল করে দেখো যে আমাদের যে আজকে
মানে তোমারও নিশ্চয়ই আজকে যে ভালো অ্যাক্টরের ক্রাইসিস, হ্যাঁ, এই ক্রাইসিসের এটা একটা রুট কজ যে এই জিনিসগুলো আর নেই। আমাদের ফুটবলের ক্রাইসিসও বোধ হয় এই কারণে। একদম এইটা ক্রাইসিস যে নেই বাংলায় আর ওভাবে পাড়াতে আর ফুটবল খেলা হয় না। মানে তোমাকে ফুটবল খেলতে গেলে তাহলে তোমাকে ওটা একটা কেরিয়ার প্ল্যান হিসেবে একটা ইনস্টিটিউটে গিয়ে এ করতে, সেভাবে তো হয়নি, মানে সেভাবে কোথাওই হয় না। কিন্তু আমি যতটুকু জানি, আমি লাতিন আমেরিকা কখনো যাইনি, কিন্তু ব্রাজিলেও আমি শুনেছি যেটা ওটা কালচারের মধ্যে রয়েছে যে মানুষ আসছে অফিস ফেরটা নেমে গেল ফুটবল খেলতে। এইটা আমাদের এখানেও আমরা দেখেছি। মানে যখন ওই ফুটবল খেলছে ওই পাড়ার লোকের মধ্যে এই চূড়ান্ত বৈরিতার সম্পর্কও ছিল না যে আমার ফিনান্সিয়াল স্টেটাস এটা, আমি সাউথ সিটিতে খেতে যাই আর তুমি তো রিক্সা চালাও, কোনোদিন তাদের মধ্যে কোনো সংযোগ ঘটবে না। এইটা কিন্তু আমি বলছি যে 20-25 বছর আগেও কলকাতার এটা চরিত্রগতভাবে ঠিক এরকম জায়গায় ছিল না। সেটা তো সিনেমাতেও তাই ছিল। সিনেমাতে ধর দর্শকের, আমি যেহেতু কালীঘাট এরিয়াতে, কালীঘাট ভবানীপুর অঞ্চলে বড় হয়েছি বলে বলছি, যে আমি ছবি দেখতে গেছি হয়তো দুই বন্ধু, আমার বাঁ পাশে একজন বসছে, সে হয়তো একজন সেলসম্যান বা সে একটা তখনকার আমলে সাফারি স্যুট আর হাতে একটা অ্যাটাচি কেস নিয়ে আছেন, তার পাশে যিনি বসে আছেন তিনি হয়তো পূর্ণর মোড়ে পান বিক্রি করেন। ঠিক এই যে কমিউনিটিটা তৈরি হয় একদম, এবং ওই অ্যাটাচি নিয়ে তিনি ওই পানের দোকান থেকে পান কেনেন। এবং এই যে এটা শপিং মল নয়, তুমি যাবতীয় জিনিস শপিং মলে গিয়ে কিনছো, তুমি শপিং মলে যে লোকটা তোমাকে বিক্রি করছে তুমি তো তার নাম জানো না, কিন্তু এই লোকটা যখন কিনছে সে তার নাম জানে। এমনকি হয়তো তার স্ত্রীর অসুস্থতা হলে সেইটার খোঁজও একটু একবার নিয়ে নিচ্ছে, হ্যাঁ বউ কেমন আছে জিজ্ঞেস করছে, বা হ্যাঁ মেয়েটার কোন ক্লাসে উঠলো এখন জিজ্ঞেস করছে। স্কন এটা নেই, এবং এইটা যে নেই, এটা নেই করে দেওয়ার একটা ইনভেস্টমেন্ট আছে, এটা নেই করে দেওয়ার একটা এটা এমনি এমনি অর্গানিকভাবে নেই হয়ে যায়নি, এটা একটা ম্যানুফ্যাকচার। তুমি কি করে তুমি আমি পর্যন্ত আমার মা অলোকা সিনেমা হলে সিনেমা দেখতে যেত, সেখানে লেডিস বলে একটা কম্পার্টমেন্ট থাকতো এবং সেটা ব্যালকনি, 1 টাকা 25 পয়সা। এবং এই যে 1 টাকা 25 পয়সা বলছি, এটাও আমার অনভ্যাসে বলছি, তখন 1 টাকা 25 পয়সা আমরা বলতাম না, তখন বলতাম 5 শিকে। 5 শিকে হচ্ছে সেইটার 4 আনা 5 শিকে অবধি তো সবসময়ই বলতো যে 4 আনা থেকে শুরু করে 4 আনা 8 আনা 1 টাকা 5 শিকে। 5 শিকে, তো 5 শিকে দিয়ে মা মাসিরা ওখানে সিনেমা দেখতো। এইটা ছিল, অ্যাফোর্ড করতে পারতো। আজকে একটা শপিং মলে গিয়ে একটা সিনেমা দেখতে যাওয়া মানে, একটা পরিবার যদি সিনেমা দেখতে যায় কোনোভাবে 1000 টাকার তলায় সেটা সওদা করতে পারবে না। তার ফলে যাওয়া উঠে গেছে। তার ফলে আমরা ক্রমশ অডিয়েন্সের ব্যাংকটাকে ছোট করে ফেলেছি। এখন আমি এই ক্যাপিটালিজম নিজের আবর্তের মধ্যে গিয়ে পড়েছে যে কোত্থেকে এই টাকাটা যে ইনভেস্ট করলাম এই টাকাটা তুলবো কোথা থেকে, নেই, সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দিয়েছি করে। তো এইটুকু একটা অডিয়েন্সের মধ্যে দাঁড়িয়ে আমরা ভাবছি যে টাকাটা তুলে আনতে হবে আমাদের, এই সবটা নিয়ে বেজায় গণ্ডগোলের মধ্যে রয়েছে। এই যে ক্রস সেকশনের সাথে যে কমিউনিকেশন, যে সেটাই সংস্কৃতি, সেটাই যে কালচার, তাদের মধ্যে নানা রকম সংকট রয়েছে, নানা রকম হয়তো গালাগালিও আমি তাকে দিই, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা কমিউনিকেশন ছিল, একটা কমিউনিকেশন ছিল। সেই কমিউনিকেশনটা খুব সুচারুভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কমিউনিকেশনটা নেই। এই কমিউনিকেশনটা যদি না থাকে তার ক্রাইসিস সব কটা ফিল্ডে পড়তে পারত, এবং আমাদের ফিল্ডে সব থেকে বেশি পড়তে পারত। এটা নাটকে কতটা পড়েছে? ব্যাপক, হিউজ, প্রবল। নাটকে একই ঘটনা ঘটছে যে আমরা যে অডিয়েন্সটার ওপর মুখ্যত ব্যাংক করতে হচ্ছে, সেই অডিয়েন্সটা বুঝতে হবে যে ওই যেটা 70s 80s তৈরি হওয়া অডিয়েন্স, এই অডিয়েন্সটা তো আর কদিন বাদে মরে যাবে, এমনিতে বেঁচেই থাকবে না। আমি যদি ফার্স্ট ইয়ারের যারা কলেজ গোয়াস তাকে যদি আমার থিয়েটারের অডিয়েন্স বানাতে না পারি তাহলে আর কদিন, আর কি করে বানাবো যদি আমি একটা নাটকের টিকিটের দাম করি 1000 টাকা, কলকাতা শহরে 1200 টাকা হচ্ছে
থিয়েটারের টিকিটের দাম দেখছি, এটা। মাঝে মাঝে দেখছি। তো এই টিকিটের দাম দিয়ে কারা টিকিট কাটবে? কোন অডিয়েন্সটাকে আমি কেটার করছি? আমি অ্যান্টি ফ্যাসিস্ট নাটক করছি, সেই নাটকের টিকিটের দাম ধার্য করেছি ১,৫০০ টাকা, ১,২০০ টাকা। সে তো মানে একেবারে বিরাটভাবে যদি না কর্পোরেটকে চ্যাম্পিয়ন করানোর মতন কোনো একটা চাকরি না করে বা নিজে ব্যবসায়ী না হয়, তাহলে ওই নাটকটা টিকিট কাটতেই পারবে না। মানে এই যে নাটকের দাম, এটা তো একটা ইকোনমিক জায়গায় এসে দাঁড়াচ্ছে যে হলগুলোতে ওই ১,০০০ ১,৫০০ টাকা নাটকের যে হলগুলো ভাড়া করে দেখানো হয়, সেই হলগুলোর ভাড়া প্রচুর, এবং সেইটা জাস্টিফাই করতে বা সেই টাকাটা তুলতে তো একজন নাট্যকার বা নাটকের প্রোডাকশন যারা করে, তাদের তো এটা ছাড়া উপায়ও থাকে না। এইরকম একটা পরিস্থিতিও তো তৈরি হয়েছে, এটা তো ঘটনা। হ্যাঁ, একেবারেই তাই। এটা সেই কারণে আমি বলছি যে এটা একটা বড় পার্ট। এটা মাইক্রো লেভেলে ছোট করে কেউ ইন্ডিভিজুয়াল গিয়ে করে ফেলেছে এরকম নয় বিষয়টা। এটা একটা ম্যানুফ্যাকচার করা হয়েছে লার্জ স্কেলে, বড়োভাবে এটাকে গোটা জিনিসটাকে নিয়ে আসা হয়েছে, ছোটোখাটো ব্যাপার না এটা। তোমাদের নাটকগুলো সাধারণত ধরো হলে হয়, ইদানিং ওই বন্ধ ছিল বলে, কিন্তু তোমাকে তো বোধহয় সরকারি হল দেওয়া হয় না। এই চান্সটাই নিই না, আমি সরকারি হলে অ্যাপ্লাই করি না। আচ্ছা, মানে আমি যেরকম থিয়েটারের কোনো গ্রান্ট আমি অ্যাপ্লাই করি না, তারপরে তো তারা ভাববে যে দেবো না, কাটবো, হ্যাঁ, দেবো না, আমি অ্যাপ্লাই করি না। সুতরাং আমার ক্ষেত্রে প্রশ্নটা আসে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, সরকারের সামান্যতম বিরোধিতা যারা করছে তাদেরকে সরকারি হল পেতে বেগ পেতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে। এবং তার ফলে কলকাতা শহরে এমনিতেও খুব বেসরকারি হল নেই। কলা মন্দির এবং জেরি বিড়লা সভাঘরের মতন যে হলগুলো, সেই হলগুলোর ভাড়া বিপুল মানে লাখখানেক টাকা ভাড়া এরকম। কোশন মানিটা নিয়ে অনেক সময় ১ লাখের ওপর ভাড়া। সেটা থিয়েটারের জন্য একেবারেই ভায়াবল নয়, সম্ভবই নয় সেখানে থিয়েটার করা। এবং যদি করতে হয় তাহলে ওই রকম একটা বিপুল টাকা তাহলে তাকে করতে হবে এটা। আর বাকি রইল তাহলে একাডেমি অফ ফাইন আর্টস, মুক্তাঙ্গন, আমাদের এই তপন থিয়েটার, এরকম অডিটোরিয়ামগুলো। তপন থিয়েটার এবং মুক্তাঙ্গন, এটা সত্যি বেশ রীতিমতো অব্যবস্থা রয়েছে সেখানে। হলের অবস্থা একেবারে ভালো না। মুক্তাঙ্গন তো বিশেষ করে, মুক্তাঙ্গন খুব খারাপ। তপন থিয়েটার মানে মুক্তাঙ্গনের থেকে একটু ভালো, কিন্তু সেটাও খুব ভালো নয়। একাডেমি ভালো ছিল অনেক দিন পর্যন্ত, কিন্তু একাডেমির অ্যাকচুয়ালি যদি না খুব ভালো করে আবার রিনোভেট করা হয় তাহলে মুশকিল। ওপর থেকে সিলিং থেকে চাঙড় ফাঙড় খসে পড়ছে একাডেমিতে, এরকমও হচ্ছে। এসির কাজটা হয়েছে, অনেক দিন পর্যন্ত এসি বিকল ছিল। অ্যাকচুয়ালি এটা ভালো দিক যে পশ্চিমবঙ্গে অনেক দল যারা ফাংশনাল, যারা রেগুলার থিয়েটার করে, এটা প্রায় আর কোনো জায়গাতেই আর কার্যকরী নেই। একমাত্র ব্যতিক্রম হচ্ছে পুনে আর কলকাতা ছাড়া আর কোনো শহর ভারতবর্ষে নেই যেখানে এরকম খুব রেগুলার থিয়েটার হচ্ছে। বম্বেও নয়, কারণ আমি এই কদিন আগে আমার সাথে মাকরান সাঠের কথা হচ্ছিল, বম্বেতেও কিন্তু ভেন্যুর সংখ্যা কমে গেছে, যেমন ছাবিলদাস বন্ধ হয়ে গেছে। আর এনসিপিএও খুব এখন ওইভাবে ফাংশন করে না, পৃথ্বী থিয়েটার ওভাবে আর ফাংশন করে না, এবং সেটাও মূলত হিন্দি থিয়েটার, যে বলিউড নিয়ন্ত্রিত এবং বলিউড অনুপ্রাণিত হিন্দি থিয়েটার এবং ইংরাজি থিয়েটার সেইটা হয়। মারাঠি থিয়েটারের যে এত লিগাসি, সেইটা কিন্তু এখন পুরোটাই পুনে ভিত্তিতে হয়, একেবারেই এতে হয় না, বম্বেতে হয় না। আচ্ছা, বম্বে জানা ছিল না। বম্বেতে মারাঠি থিয়েটার কমপ্লিটলি প্রায় বন্ধ হয়ে গেছে, একেবারেই হয় না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র এখনও ব্যতিক্রম যে কলকাতাতে যে কোনোভাবেই হোক বাংলা থিয়েটার বেশ জোরদারভাবেই বেঁচে আছে, অন্তত থিয়েটার করার দলের সংখ্যা অনেক, কিন্তু সেই দলগুলোর হল জুটছে না, ম্যানিপুলেশন হচ্ছে। সরকার বিরোধিতা পার্টিকুলারলি যে এগুলো করেছে, পার্টিকুলারলি আরজিকর ইস্যুতে অনেক থিয়েটারের দল যারা সরকার বিরোধিতা করেছে খুব সঙ্গত কারণেই, তাদের কিন্তু হল পেতে মুশকিল হচ্ছে। এবং ওই সরকারি হলে একটা ক্লজ থাকে যে আমি যে কোনো সময় বাতিল করতে পারি, সেই ক্লজ দেখেই বাতিল করা হচ্ছে যে সরকারি প্রোগ্রাম আছে বা প্রায় আছে। কিন্তু দেখা যাচ্ছে
যে যেদিনের চাওয়া হয়েছিল স্লট এবং বাতিল করা হয়েছে সেদিন ওই হল ফাঁকা গেছে, ওখানে কিছুই হয়নি, কিন্তু হলটা দেওয়া হয়নি। এইটা এখানে ঘটছে। এটার জন্য মানে কি করণীয়? আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, যে এই যে ঘটনাটা ঘটছে, সে ঘটতেই পারে, সরকার তো আর আমার নয়, মানে হওয়া উচিত ছিল কিন্তু সেটা তো নয়, মানে জনগণের তো, মানে আমাদের গণতন্ত্রে সামহাও সরকার জনগণের ঠিক হয় না, মানে জনগণ সরকারের হয়, এরকম একটা তো পরিস্থিতি। তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি একটা এক্সপেরিমেন্ট করেছিলে, তুমি লক্ষণের শক্তিশাল একটা রিয়েল স্পেসে নাটক করেছিলে। আমি যদিও সেই নাটকটা দেখিনি, কিন্তু আমি অনেকের কাছেই যেটা শুনেছি যে সেই নাটকটা হচ্ছে রিয়েল স্পেসে, মানে সেখানে আমাদের কনভেনশনাল স্টেজের বদলে পুরো জিনিসটাকে একটা অন্যভাবে প্রেজেন্টেশন হয়েছিল। এই রকম কোনো জায়গা বা যেটা একটা সময় মানে যেটা আমরা স্ট্রিট থিয়েটার বলি বা এই জাতীয় জিনিসের দিকে যাওয়া যায় কি যায় না, মানে নাটকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাওয়া যায় বটেই, এবং যাওয়া হচ্ছে না এরকমও নয়। সে কারণে আমি বললাম যে কলকাতা শহরে এখনও থিয়েটার সিনটা যথেষ্ট ভাইব্রেন্ট, অনেক লোক অনেকভাবে কাজ করার চেষ্টা করছে এবং তারা পারছেও। এবং আরও যেটা ভালো দিক সেটা হচ্ছে যে নানা সেক্টরে সরকারপন্থী হয়ে যাওয়া ইত্যাদি ঝোঁক থাকলেও থিয়েটারের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমি বলবো যে বড় অংশটা এখনও তারা বামপন্থী, বড় অংশটা এখনও বামপন্থার কথা তাদের থিয়েটারে তুলে আনছে, বড় অংশটা এখনও পর্যন্ত সরকারের বিরোধিতার যেখানে ন্যায্য কথা বলা উচিত সেই কথা উঠে আসছে। এই যেরকম যে কারণে বললাম যে আরজি কর ইস্যুতেও আমরা দেখেছি যে অনেক অনেক ভালো কাজ উঠে এসছে, যে শুধুই প্রতিবাদ তো হয়েছে, কিন্তু প্রতিবাদী সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝতাম সেটার কিন্তু ভালো রকমের নজির আমরা দেখতে পাবো যে এই এতে হয়েছে। সাস্টেন করলো না কেন, মানে অ্যাটলিস্ট ওপরের লেয়ারে, মানে জনসমক্ষে? মানে কি সাস্টেন করলো না? মানে এই যে যে কাজগুলো হচ্ছে, মানে সেটা মানে যেই সময়ে হয়েছে, ধরো আন্দোলনের সময়টা, তারপরে সেটার তো আর খুব একটা ইয়ে দেখা গেল। এর একটা তো বিষয় হচ্ছে যে আন্দোলনটার সাথে যে কাজ তৈরি হয়েছে সেই কাজটা আন্দোলন যদি খানিক সেটব্যাক হয় তাহলে সে কাজগুলোর কিছুটা তার ফল পায়। কিন্তু আবার এটাও ঘটনা যে সেই সময় দাঁড়িয়ে যে গ্রুপ তৈরি হয়েছে, যারা কাজ করেছে, এরকম অনেক কাজ রয়েছে যেগুলো এখনও হচ্ছেও, অনেক কাজ ফাংশনাল এখনো পর্যন্ত। যেমন আমি যেরকম আমরা যে নাটকটা করছি ফ্র্যাঙ্কেনস্টাইন, এই নাটকটার তো নির্দেশক আমি নই, এই নাটকটার নির্দেশক শ্রাবন্তী। এবং এই যারা এই নাটকটাতে পাঠ করছে, মানে আমি করছি, আমাদের পুরনো কয়েকজন করছে, কিন্তু অনেকেই তারা কিন্তু একেবারে নতুন অভিনেতা অভিনেত্রী, তার আগে তারা খুব যে অনেক থিয়েটার করেছে এরকম অভিজ্ঞতার শরিক তারা নয়। তাদের সাথে মানে তারা যে শ্রাবন্তীকে এতটা ট্রাস্ট করলো, সেইটা কিন্তু শ্রাবন্তী অত্যন্ত জরুরি একটা কাজ ওই আরজি কর ইস্যুতে দাঁড়িয়ে করেছিল, আমাদের চিৎকার বলে একটা কাজ, এবং সেটা প্রচুর প্রচুর জায়গায় ছড়িয়ে গিয়ে সে কাজ শ্রাবন্তী করেছে। এটার ফলে অনেকগুলো নতুন অভিনেতা অভিনেত্রী যারা এক জায়গায় আসতে পারলো, এবং তারা পরবর্তীকালে অনেকেই তাদের মধ্যে যারা ফ্র্যাঙ্কেনস্টাইন নাটকে অভিনয় করছে। এরকম অনেক অনেক নজির আছে, আমি একটা নজির আমি দিলাম, কিন্তু এরকম অনেক নজির আছে। যেমন কলকাতা শহরে সমূহ বলে একটি নাটকের দল, তারা তিতাস মূল মানুষ সেখানের, তারা কিন্তু মূলত মহিলা এবং কোয়ার তাদের প্রায়োরিটাইজ করে এই দলটা ফাংশন করে, এবং তারা অতি চমৎকার প্রযোজনা করে। ওদের অথ হিড়িম্বা কথা বলে একটা নাটক হয়, যেটা কলকাতা শহরের এই অল্টারনেটিভ বিকল্প যে ব্যবস্থা তাতে অত্যন্ত সাড়া জাগিয়েছে। এবং সেটা প্রসিনিয়াম কাজও নয়, সেটা কাজটাও হচ্ছে ফ্লেক্সিবল কাজ, সেটা নানা ধরনের অন্য এক্সপেরিমেন্টাল স্পেসে ওরা সে কাজটা করে। যেমন বিডন স্ট্রিট শুভম বলে একটা নাটকের দল আছে, সেখানে অনমিত্র খান বলে একটি ছেলে যাদবপুরে পড়াশোনা করে, সে এখন পিএইচডি করছে, সুতরাং বোঝা যাচ্ছে যে যথেষ্ট ইয়াং, আমাদের থেকে অনেক কম বয়স তার, অসাধারণ থিয়েটার করছে। এবং তারাও অনেকগুলো কাজ করছে যেগুলো মানে সে প্রসিনিয়ামেও কাজ করে, কিন্তু প্রসিনিয়াম ছাড়াও
অন্য অন্য ফর্মেও কাজ ফর্মেও করে। সে থিয়েটারের কাজ করছে। থিয়েটারের কাজের ক্ষেত্রে আমি বলছি যে সরকারের এই অসহযোগিতা রয়েছে হল পাওয়া ইত্যাদির ক্ষেত্রে, কিন্তু আমি এইটা আবারও বলবো যে থিয়েটারের দলগুলোর কিন্তু আবার একটা নতুনভাবে ভোকাল হয়ে ওঠার, রাজনৈতিকভাবে ভাবে ভোকাল হয়ে ওঠার, যেটা আমরা শুনেছি 70s-এ 60s-এ প্রবলভাবে ছিল, সেইটা কিন্তু আমরা এখন আবার একটা সিচুয়েশন যেখানে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘটছে। এটা 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 এত বাধা সামনে দাঁড়িয়েও, এবং ওই যেটা আমি আগেও বলছিলাম যে যখনই বাধা আসে তখনই তার রেজিস্ট্যান্সও আসে, এবং তার ফলে যারা রেজিস্ট করছে তাদের অনেক বেশি ইনোভেটিভ হতে হয়, কারণ তাদের হাতে তো টুলসগুলো, অ্যাভেলেবেল টুলসগুলো তার হাতে নেই, সেগুলো সরকারের হাতে রয়েছে, সেগুলো তাদের হাতে রয়েছে। যেরকম অ্যাভেলেবেল টুলসগুলো সব এখন দুনিয়া যেভাবে চলছে তাতে ক্যাপিটালিস্টদের হাতে অ্যাভেলেবেল টুলসগুলো বেশি রয়েছে। তার ফলেই যারা তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে তাদের নানা রকম ইনোভেটিভ পন্থায় তাদের আন্দোলনকে নিয়ে যেতে হচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্যালেস্তাইন ইস্যুতে ওই রকম দোর্দণ্ড প্রতাপ আমেরিকা এবং ইসরায়েল, তার বিরুদ্ধে সারা বিশ্বে যে ধরনের প্রোগ্রাম নেওয়া হচ্ছে, তার যে ডিজাইন ভীষণ ইনোভেটিভ, দারুণ কালারফুল, দারুণ আবার নতুন করে আমরা যেগুলো ওই 60s-এর 70s-এর লিবারেশন মুভমেন্টের সময় যে ধরনের দেখেছি গান বাজনা উঠে আসছে, সেরকম আবার নতুন করে সেগুলো উঠে আসছে নানা জায়গায়। তার মানে তুমি কি বলতে চাইছো পুরো জিনিসটা এরকম সাইকেলের মতো চলবে? কিছুটা তাই। চক্রাবত পরিবর্তনতে এটা আমি বলছি কমিউনিজম এবং রাইটিজম না, এরকম আমি আবার সেটাও মনে করি না, সেটা ঘটবে না বলেই আমার আন্দাজ। সেটা হচ্ছে যে হ্যাঁ, অনেক দিন পর্যন্ত ঘটবে, কিন্তু তারপর ঘটবে না, কারণ এটাই তো মার্কস বলছেন। মানে আমি জানি যে পডকাস্টে এত বেশি মার্কস টার্কস বললে একটুখানি বিপদ আছে, কিন্তু তবুও যতটুকু ছোটো করে আমি যেটা ছুঁয়ে যেতে চাই সেটা হচ্ছে মার্কস একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে মার্কসের যুগান্তকারী যে ভাষ্যটা, সেটা হচ্ছে মার্কস এঙ্গেলসের যুগান্তকারী ভাষ্য, সেটা হচ্ছে যে ইতিহাসকে আমি কিভাবে দেখব, এই ধারণাটা বদলে দিয়ে যান। এটাতে আর ব্যাক করে যাওয়ার কোনো জায়গা নেই। ওরা এমন একটা থিওরি দিয়েছে, সেটা টপমোস্ট রাইট উইংয়ের যে হিস্টোরিয়ান তাকেও মেনে নিতে হবে, কিছু করার নেই। সেটা হচ্ছে যে ইতিহাস আসলে শ্রেণী সংগ্রামের ইতিহাস, মুখোমুখি সংঘর্ষের ইতিহাস, এর বাইরে কোনো ইতিহাস হয় না। মার্কস যখন বলেছে আমিও মেনে নিচ্ছি, কারণ আমার মনে পড়লো সিপিএম এর আমলে একটা স্লোগান, মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণ ইহাই সত্য, কারণ ইহা বিজ্ঞান, এর থেকে স্টুপিড স্লোগান আর কিছু হতে পারে না। এটা কাউন্টার করে একজন মানে বাংলার একজন প্রখ্যাত মার্কসিস্টের লেখা রয়েছে এইটাকে করে, জ্যোতি ভট্টাচার্য। তুমি তো প্রেসিডেন্সি, তোমাদের প্রেসিডেন্সির ইংরাজির অধ্যাপক ছিলেন জ্যোতি ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ছিলেন ওয়ার্কার্স পার্টির, তার একটা বড় প্রবন্ধ আছে। ঠিক আছে, আমি তাও এটা ইয়ার্কি করেই বলছি। এবার আমি তোমার যে প্রসঙ্গটায় আসতে চাইছি, তোমার এই যে ফর্ম, মানে তুমি বেসিক্যালি মানে যে জায়গাটায় আমরা পৌঁছলাম, বা আমার একটা ধারণা যেটা হলো সেটা হচ্ছে যে তুমি একটা কমিউনিটিতে বিশ্বাস করো, মানে সেটা তোমার কমিউনিজমের বোধ থেকেই হোক বা তোমার বেড়ে ওঠা আপব্রিঙ্গিং, তোমার পারিপার্শ্বিকতা, নাটক সব মিলিয়ে হোক, পাশাপাশি তুমি সিনেমাতেও এক্সপেরিমেন্ট করো। মানে আমি শুধু তোমার অভিনয় নিয়ে বলছি না, মানে ধরো যারা গান্ডু দেখেছে তারা তোমাকে মানে একদম রাস্তায় দেখলেই হয়তো বলবে রিক্সা বলে তোমায় ডাকতে পারে, মানে বলে না। আচ্ছা, তো আবার তোমার এই জায়গাটা থেকে আমি বলছি, আশিসের ছবি তো খুব একটা লোকে দেখেনি, দেখলে তোমায় কি বলতে আমি ঠিক জানি না। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তুমি সিনেমা নিয়ে কাজ করেছো অ্যাজ আ ডিরেক্টর, তার মধ্যে একটা ছবি যেটা তুমি করেছো, যেটা তোমার প্রথম ছবি, সেই ছবি ন্যাচারালি সেই ছবি আমাদের এখানে সেন্সার পাবে না, এটা মানে কি বলবো, স্বতঃসিদ্ধ আর কি। তুমি সেটা সেন্সার পাওয়ার কোনো চেষ্টাও করোনি, পৃথিবীতে কয়েকটা জায়গায় ছবিটা দেখানো হয়েছে এবং তারপর সেটা ঘরবন্দি হয়ে কোথাও রয়েছে। এই ক্রিয়েটিভ যে এন্ডেভারটা, তুমি যে ধরো তোমার যে প্রথম ছবিটা, ওর নাম ঘ্যাচাংফু ছবিটা, মানে সেখানে অনির্বাণের যে অদ্ভুত কাজটা, মানে অনির্বাণকে তার আগে আমরা এত বিখ্যাত হতে দেখিনি, এটা সেই সময়ের তুমি যখন ছবিটা করছো, অনির্বাণের ওই কাজ, তো এই জায়গাগুলো তো তুমি কার জন্য বানিয়েছো? এটা তুমি তো এটা এই যে এতক্ষণ যে আমরা কমিউনিটি নিয়ে কথা বললাম, এই কমিউনিটির কাছে তুমি পৌঁছতেই পারলে না। এটা আমি পৌঁছতে পারলাম না। ওই রাজেশ খান্নার বিখ্যাত সংলাপ ছিল না, পিকচার আভি বাকি হ্যায়। আচ্ছা, হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যায়।
তার কারণ আমি আর একটা যে ফর্মে কাজ করি, মুখ্যত যে ফর্মে কাজ করি থিয়েটার, সেটা ভীষণ টেম্পোরাল একটা আর্ট ফর্ম। মানে সেটা আজকে হলে আজকে হবে, যদি আজকে না হয় তাহলে হবে না। আজকে আমি যদি নাটকটাকে পপুলার করতে পারি, লোকে যদি হই হই করে, যদি দল বেঁধে বলে, তাহলে নাটকটা হলো, নইলে নাটকটার কোনো ভ্যালু নেই, যত ভালোই সে নাটক আমি করি না কেন। মানে এরকম অনেক সময় হতে পারে যে আমি মনে করছি একটা নাটক অনেক বেশি ভালো, কিন্তু সেইটা লোকের কাছে পৌঁছলো না। আমি তার থেকে একটু যেটাকে কম ভালো মনে করছি, সেইটা দেখা গেল লোক একেবারে হই হই করে সে নাটক দেখছে। কিছু করার নেই, আমাকে মেনে নিতে হবে এটা। কারণ নাটকের টেম্পোরাল ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু নেই, কোনো আর্কাইভাল ভ্যালু নেই। আমার 30 বছর বাদে ওই আনসাকসেসফুল নাটকটা কেউ দেখেইনি, সেটা নিয়ে কোনো কথা হবে না। যেটা দেখেছে, যেটা হয়েছে সেটাই। কিন্তু এই থিয়েটার ছাড়া, লাইভ পারফরমেন্স, এটা ছাড়া বাকি সমস্ত আর্ট ফর্মে আর্কাইভাল ভ্যালু আছে। তো আমার যে ছবি, থিয়েটারের নেই কিন্তু ছবি যেটা বানিয়েছি, সেটার আর্কাইভাল ভ্যালু আছে, সব ফিল্মের আছে। আমাদের এখানে গান্ডুও কিন্তু রিলিজ করেনি, কিন্তু ওটা একটা কাল্ট ফিল্ম, তাই না? আমি বহুবার বাধা দিয়েছি, ইউটিউবে ওটা আপলোড করে রেখেছে পুরো ছবিটা, ঘ্যাচাংফু, ঠিক আছে? ওটা লাখ চারেক ভিউ আছে, যে কোনো কারণেই থাক, লোকে দেখছে, নিয়মিত দেখছে। আমি বারংবার গিয়ে ইউটিউবকে বলছি, তখন ওটা রেস্ট্রিক্ট করছে, আবার ওটা চলে আসছে। কারণ ইউটিউব যদি অত ভিউজ থাকে, তাহলে ইউটিউবেরও অত নেবে না, যে ওটা আপলোড করেছে তারও ওখান থেকে বেনিফিটেড হচ্ছে। সুতরাং এই ছবিটাও, তো তুমি নিজে আপলোড করো না কেন? আমি তো ছবিটাকে ঠিক এইভাবে দেখাতে চাই না, কিন্তু আমি চাই ছবিটা টিকে থাকুক। না, কিন্তু আমাকে কিউ যেটা বলেছিল, কিউয়ের গান্ডুর পরে আমি কিউকে জিজ্ঞেস করেছিলাম যে তুই এই যে ছবিটা বলছিস তো রিলিজই করতে পারবি না। বলে হ্যাঁ পারবো না, কিন্তু তুমি দেখেছো তো? আমি বললাম হ্যাঁ দেখেছি। আমি এই একই কথা বলছি। কি করে দেখলে? আমি বললাম এই টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। আমি তখন ওটা ছিল, এখন তো এটাও নেই। আমি ওই জন্য বলছি যে আমার বিশ্বাস, যেহেতু এটার আর্কাইভাল ভ্যালু আছে, সেহেতু এই ছবি থেকে যাবে। এই ছবি তুমি দেখেছো, তোমার এখানে এই কাজটা হয়েছে, তুমি ঘ্যাচাংফুর একজন অন্যতম বড় সাপোর্ট সিস্টেম আমার। তো তুমি ওটা জানো যে ঘ্যাচাংফুতেও এরকম অনেকগুলো জিনিস আমরা করেছি, যে জিনিসগুলো খুব হয় না, অহরহ ঘটছে না। মানে আমি বলছি শুধুমাত্র কন্টেন্টের দিক থেকে, সাবজেক্ট বা অ্যাক্টার, যৌনতার দৃশ্য আছে, নিউডিটি, শুধু সেইখান থেকেও নয়। মানে আমরা টেকনিক্যালিও ঘ্যাচাংফুকে নিয়ে এমন ধরনের কিছু এক্সপেরিমেন্টেশন আমরা করেছি, বাসবের ক্যামেরার ক্ষেত্রে এবং রায়চুর কালার করার ক্ষেত্রে। আমরা সেটা একটা অ্যাচিভমেন্টই বলতে হবে। আমরা যেভাবে, তুমি জানো, যেভাবে আমরা গ্রেন ব্যবহার করেছি ওই ছবিতে, সেটা কিন্তু খুব, সেটা একটা বড় ব্যাপার, বড় অ্যাচিভমেন্ট সেটা। সুতরাং আমার বিশ্বাস এটা নিশ্চিতভাবেই যে এই ছবিটাও থাকবে, এই ছবিটা হাওয়া হয়ে যাবে না। পরে এই টেকটা, আমি এই ছবিটা পুরোটা দেখিনি, আমি তো এখনো পুরোটা ফিনিশড হয়নি, কিন্তু রবীন্দ্রনাথের ওপর এইরকম একটা টেকের কারণ কি? মানে রবীন্দ্রনাথকে এইভাবে দেখার। এই ছবিটা আমি চাই যে এটা এখনই লোকে দেখুক, এটা আমি চাই। মানে আনলাইক ঘ্যাচাংফু, বিসর্জন আমি যেটা বানিয়েছি, সেটা আমি চাই যে এটা কিছু দিনের মধ্যে এটা দেখুক। তার কারণ আমি মনে করি এটা প্রবলভাবে একটা কন্টেম্পোরারি, এটা আর্কাইভে, ওই আর্কাইভাল ভ্যালু আছে, কিন্তু আর্কাইভে থেকে গেলে এটার কোনো গুরুত্ব পাবে না। কারণ এটা যেহেতু একটা নাটক থেকেই বানানো, বিসর্জন নাটক থেকে, এটার একটা এই মুহূর্তে মানে সিনারিওটা যা, তার ফলে সেটা তৈরি করে নিচ্ছে নিজেকেই নিজে, একটা অ্যাজিটপ্রপ কোয়ালিটি আছে। এটা যে কথাগুলো বলছে, সেটার একটা অ্যাজিটেশনাল প্রোপাগ্যান্ডিস্ট কোয়ালিটি আছে। এই কারণে আমি চাই যে এই সিনেমাটা লোকে দেখতে পাক, এখনই দেখতে পাক। এইটা তার ফলে আমার একটা সুবিধের জায়গা হচ্ছে যে এটা রবীন্দ্রনাথ, এখনও পর্যন্ত রবীন্দ্রনাথ সব থেকে বেশি পরিচিত আইকন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখনও পর্যন্ত রবীন্দ্রনাথের বই সব থেকে বেশি বিক্রি হয়,
সে যে কারণেই হোক না কেন, কতটা পঠিত সে নিয়ে বিতর্ক থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এখনও বাঙালি ইন্টেলিজেন্সিয়ার কাছে রবীন্দ্রনাথের যা অ্যাপিল, সেই অ্যাপিল কারোরই নয়, কারোরই নেই। সুতরাং আমি সেই কারণে রবীন্দ্রনাথে গেছি, এবং রবীন্দ্রনাথের বিসর্জন নাটক তুমি বুঝতেই পারছো যে আজকের এই রকম একটা ভায়োলেন্স, ওয়ার মঙ্গারিং, হেট্রেড, যুক্তিবোধের ওপর যে মানে আক্রমণ, র্যাশনাল থিঙ্কিংয়ের ওপর যে আক্রমণ, সেই সমস্ত কিছুকে বিসর্জন যেভাবে অ্যাড্রেস করে, সেটাতে আমার মনে হয়েছে যে এই ছবিটা অত্যন্ত কন্টেম্পোরারি একটা ছবি, এই মুহূর্তে জরুরি ছবি। সেই কারণে আমার এই টেক্সটটাকে বেছে নেওয়া, সেই কারণে আমি এটা করতে চেয়েছি, এই নাটকটাকে। আমি বলছি যে সত্যি সত্যি তুমি মনে করো যে বামপন্থার ভবিষ্যৎ আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই এগেন আমরা একদম প্রথমে তুমি যে প্রশ্নটা করেছিলে সেখানেই ফিরে আসা, যদি ভবিষ্যৎ নাই থাকে, আমি তো ইউটোপিয়ান নই। হ্যাঁ, মানে আমার এই টমাস মোরের ইউটোপিয়া উপন্যাস সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ইউটোপিয়ান নই আমি। আবার এটাও ঘটনা যে যদি ইউটোপিয়াও হয়, মানুষের যদি একটা ইউটোপিয়া না থাকে, মানুষেরই তো একমাত্র ইউটোপিয়া থাকা সম্ভব, মানে সেটা তো ইটস আ বেটার চয়েস দ্যান ডিস্টোপিয়া। মানে আমার কাছে যদি চয়েস হয় ডিস্টোপিয়া না ইউটোপিয়া, তুমি কি বাঁচবে? তুমি যেটা বললে একদম ঠিক আছে, এটা তোমার এইবারের লজিকটা আমি বুঝতে পারলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ তোমার এখানে আসার জন্য। আপনারা আমাদের পডকাস্ট মুখে মুখে দেখবেন, দেখতে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যেগুলো করতে হয় যাতে আমাদের ভিউ বাড়ে, আপনারা দয়া করে করবেন। নমস্কার।